নমস্কার বন্ধুরা, আমি চামেলি। প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে। আজকে মধ্যযুগের ভারতের দ্বিতীয় ক্লাস। এর আগের দিন আমি প্রথম ক্লাসটি দিয়েছি। তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখোনি তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা চাইলে দেখতে পারো। এছাড়া তোমরা ঝর্ণা কলম চ্যানেলে ভিজিট করে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের একাধিক এমসিকিউ ক্লাস, মক টেস্ট এবং এসএলএসটির সিলেবাস ভিত্তিক ক্লাসগুলি তোমরা দেখতে পারো। সেখানে সিন্ধু সভ্যতা থেকে আধুনিক যুগ এবং ইউরোপেরও বেশ কিছু ক্লাস দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। আজকে মধ্যযুগের ভারতের দ্বিতীয় ক্লাস থেকে যে টপ 20 কোশ্চেন রয়েছে, তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, দিল্লিতে রাজত্বকারী কোন সুলতানি শাসক সর্বপ্রথম জমি জরিপের প্রয়োজনীয়তা অনুভব করেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি ফিরোজ শাহ তুঘলক এবং অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার রাজত্বকালে জমি জরিপের প্রয়োজনীয়তা অনুভব করেন, যা মধ্যযুগের ইতিহাসে প্রথম। তবে এই আলাউদ্দিন খলজি কিন্তু তার সমগ্র সাম্রাজ্যে বা রাষ্ট্রে এই জমি জরিপ করেননি। মোরল্যান্ডের মতে তিনি দিল্লি এবং দিল্লি পার্শ্ববর্তী কিছু এলাকা, দোয়াব অঞ্চল, মালব রাজপুতানা, এই সমস্ত জায়গাতেই শুধু জমি জরিপের ব্যবস্থা করেছিলেন। এর সাথে এটা মনে রাখবে, আলাউদ্দিন খলজি মধ্যযুগের একমাত্র শাসক যিনি সর্বোচ্চ রাজস্ব নিতেন জনগণের থেকে, 50%। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে, আলাউদ্দিন কবে মেবার জয় করেন? অপশন এ 1301 খ্রিস্টাব্দে, অপশন বি 1302 খ্রিস্টাব্দে, অপশন সি 1303 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1304 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ 1303 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি 1303 খ্রিস্টাব্দে মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেন এবং 8 মাস অবরোধের পর তিনি চিতোর জয় করেন। এ সময় মেবারের শাসক ছিলেন রাজা রানা রতন সিং। আলাউদ্দিন তার বিজিত প্রদেশে খিজির খাঁকে শাসনকর্তা নিযুক্ত করেন। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে, হুলিয়া কি? অপশানগুলো দেখো। অপশান এ প্রত্যেক সৈন্যের দৈহিক বৈশিষ্ট্য, অপশান বি এক প্রকার কর, অপশান সি অশ্ব চিহ্নিতকরণ এবং অপশান ডি হচ্ছে বিশেষ এক প্রকার অস্ত্র। সঠিক উত্তর এখানে অপশান এ, অর্থাৎ প্রত্যেক সৈন্যের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ হচ্ছে হুলিয়া। মধ্যযুগে দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। সেনাবাহিনীতে বা সামরিক বাহিনীতে দুর্নীতি বন্ধের কারণে আলাউদ্দিন দাগ এবং হুলিয়া প্রথার প্রবর্তন করেন। দাগ হচ্ছে অশ্ব চিহ্নিতকরণ এবং হুলিয়া হচ্ছে প্রত্যেক সৈনিকের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ। ওকে, পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে, সামরিক কাজের বিনিময়ে মুসলিম রাষ্ট্রে অমুসলমানদের কোন কর দিতে হতো? অপশন এ খারাজ, অপশন বি জিজিয়া, অপশন সি জাকাত এবং অপশন ডি জিম্মি। তো সঠিক উত্তর এখানে জিজিয়া। দেখো, জিজিয়া কর কি, তার সংজ্ঞাটাও কিন্তু তোমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ। সামরিক কাজের বিনিময়ে মুসলিম রাষ্ট্রে অমুসলমানদের যে কর দিতে হতো তাই হচ্ছে জিজিয়া। এই জিজিয়া কর ভারতবর্ষে প্রথম প্রবর্তন করে আরবরা 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশ জয় করেন, তখন কিন্তু তিনি সেখানকার প্রজাদের কাছ থেকে, হিন্দু প্রজাদের কাছ থেকে একটি কর নিতেন, যেটা হচ্ছে জিজিয়া। এই জিজিয়া কর থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসে তা হচ্ছে, আকবর কবে জিজিয়া কর রদ করেন? 1564 খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর রদ করেন এবং ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে জিজিয়া কর আবার পুনঃপ্রবর্তন করেন। ওকে, এই দুটি তথ্য তোমরা মনে রাখবে। পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে, সুফিরা কিসের পোশাক পরতেন? অপশন এ সুতির, অপশন বি ছিন্ন পশমের যেটাকে সুফ বলা হচ্ছে, অপশন সি পশুর ছালের এবং অপশন ডি পাট জাতীয় দ্রব্যের। এখানে অপশন বি সঠিক উত্তর, ছিন্ন পশম বা সুফের পোশাক পরতেন বলেই তাদের সুফি বলা হচ্ছে। সুফ থেকে সুফি শব্দটি এসেছে। ওকে, পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে, কোন সুলতানি বংশের পতনের পর দক্ষিণ ভারতে বাহমনি ও বিজয়নগর রাজ্য স্থাপিত হয়? অপশন এ খলজি, অপশন বি তুঘলক, অপশন সি দাস এবং অপশন ডি সৈয়দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ তুঘলক। অ্যাকচুয়ালি তুঘলক বংশের পতনের পরেই না, মোহাম্মদ বিন তুঘলকের সময়েই কিন্তু এই বিজয়নগর এবং বাহমনি রাজ্য দক্ষিণ ভারতে স্থাপিত হয়ে যাচ্ছে। মোহাম্মদ বিন তুঘলক যখন হৈসল রাজ্য আক্রমণ করতে যায়, তখন সেখানে হরিহর এবং বুক্ক নামক দুইজন হিন্দুকে
আটক করে নিয়ে আসে, যাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার চেষ্টা করে এবং তারপর ওই হরিহর ও বুক্ক মাধব বিদ্যারণ্য এবং সায়নাচার্য এই দুজন পণ্ডিতের সংস্পর্শে এসে তারা কিন্তু বিজয়নগরে স্বাধীন রাজবংশের সূচনা করেন 1336 খ্রিস্টাব্দে এবং বাহমনি সাম্রাজ্যের সূচনা হচ্ছে 1347 খ্রিস্টাব্দে। এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে হুমায়ুন শব্দের অর্থ। অপশন এ ভাগ্যবান, অপশন বি ভাগ্য বিধাতা, অপশন সি ভাগ্যান্বেষী এবং অপশন ডি দুর্ভাগ্য। এখানে সঠিক উত্তর ভাগ্যবান। ওকে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে কোন ঐতিহাসিক মনে করেন ব্রিটিশদের থেকেও শেরশাহের শাসন ব্যবস্থা অনেক বেশি উজ্জ্বল ছিল? অপশন এ কালীকিঙ্কর দত্ত, অপশন বি ডক্টর শর্মা, অপশন সি আরস্কিন এবং অপশন ডি হচ্ছে কিনি। এখানে সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ ঐতিহাসিক কিনি মনে করেন যে শেরশাহের শাসন ব্যবস্থা ছিল ব্রিটিশদের থেকেও উন্নত মানের। শেরশাহ হচ্ছে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যার সময়কালটি ছিল 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। এই শেরশাহ সম্পর্কে যে কোশ্চেন আসে পরীক্ষাতে বারংবার, তা হচ্ছে কবুলিয়ত এবং পাট্টা প্রথা সম্পর্কে। কবুলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে শেরশাহ। ওকে। আর এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে এই শেরশাহের রাজস্ব ব্যবস্থা এতটাই উন্নত মানের ছিল যা পরবর্তীকালে আকবর কিন্তু অনুসরণ করেন। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে আকবর ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কবে নির্মাণ করেন? অপশন এ 1560 খ্রিস্টাব্দে, অপশন বি 1577 খ্রিস্টাব্দে, অপশন সি 1575 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1580 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর 1575 খ্রিস্টাব্দে। আকবর ইসলাম ধর্মতত্ত্ব আলোচনার জন্য 1575 খ্রিস্টাব্দে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন এবং 1578 খ্রিস্টাব্দে ইনি ইবাদতখানার দরজা সমস্ত ধর্মের জন্য খুলে দেন, যেখানে আমরা দেখেছি হিন্দু পণ্ডিত হিসেবে দেবী এবং পুরুষোত্তম ছিলেন, জৈন হিসেবে হীরাবিজয় সুরি ছিলেন এবং জরাথুস্ট্রিয়ান হিসেবে মাহারজি রানা প্রমুখ ব্যক্তিত্ব কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ হিসেবে এই ইবাদতখানায় ধর্ম আলোচনা করেছিলেন। তবে বিভিন্ন ধর্মের পারস্পরিক বিরোধ এবং একে অপরের প্রতি দোষারোপের কারণে 1579 খ্রিস্টাব্দে আকবর ইবাদতখানা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। ওকে। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে মোগল রাজত্বে কে প্রথম চিত্রকলার প্রসার ঘটান? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি জাহাঙ্গীর। সঠিক উত্তরটি অপশন বি, অর্থাৎ হুমায়ুন। হুমায়ুন পারস্য থেকে দুজন চিত্রশিল্পীকে ভারতে আনেন, সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। পরবর্তীকালে এই আব্দুস সামাদ আকবরের নেতৃত্বে যে পৃথক চিত্র বিভাগ খোলা হয়েছিল আকবরের রাজত্বকালে, তা এই আব্দুস সামাদ কিন্তু তার প্রধান কর্মকর্তা ছিলেন, অর্থাৎ আকবর আব্দুস সামাদের নেতৃত্বে পৃথক একটি চিত্র বিভাগ খুলেছিলেন। এটাও তোমরা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এছাড়া চিত্রশিল্পের কথা বলতে গেলে অবশ্যই জাহাঙ্গীরের কথা বলতে হবে। জাহাঙ্গীরের সময় ছিল মোগল যুগে চিত্রশিল্পের জন্য স্বর্ণযুগ সমগ্র ভারতেই। জাহাঙ্গীর নিজে একজন ভালো চিত্রশিল্পী ছিলেন এবং এই সময় চিত্রশিল্পে পারসিক প্রভাবের পরিবর্তে ভারতীয় প্রভাব কিন্তু বৃদ্ধি পায়। ওকে। নেক্সট কোশ্চেন 11 বলা হয়েছে নওরোজ কি? অপশন এ ভারতের নববর্ষের অনুষ্ঠান, অপশন বি মধ্য এশিয়ার নববর্ষের অনুষ্ঠান, অপশন সি নতুন সম্রাটের সিংহাসন আরোহণের অনুষ্ঠান এবং অপশন ডি প্রখ্যাত সুফি সন্তের মৃত্যু অনুষ্ঠান। তো নওরোজ এখানে অবশ্যই মধ্য এশিয়া বা পার্সিয়ান নববর্ষ, যেটা বলবন চালু করেছিলেন। ওকে। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে শিবাজির শাসন ব্যবস্থায় প্রশাসনের প্রধান ক্ষমতা ছিল কার হাতে? অপশন এ অষ্টপ্রধান, অপশন বি সেনাপতি, অপশন সি দেশমুখ, অপশন ডি সর্দার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অষ্টপ্রধান। শিবাজির শাসন ব্যবস্থা অষ্টপ্রধান নামক 8টি ব্যক্তির দ্বারা পরিচালিত হতো। এই অষ্টপ্রধান কে কে ছিলেন আমরা একটু দেখে নেব। শিবাজির শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত 8 জন মন্ত্রী ছিলেন পেশোয়া বা মুখ্য প্রধান, যাকে প্রধানমন্ত্রী বলা হতো, অমাত্য বা মজুমদার, যিনি ছিলেন রাজস্ব বা অর্থমন্ত্রী, শহরী নৌবত, যিনি ছিলেন সেনাপতি বা সামরিক বিভাগের ভারপ্রাপ্ত, ওয়াকিয়ানবিশ বা গৃহমন্ত্রী, সচিব বা সরকারি চিঠিপত্র প্রেরণের ভারপ্রাপ্ত মন্ত্রী, সুমন্ত বা দবির ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, ন্যায়াধীশ ছিলেন প্রধান বিচারক এবং
পণ্ডিতরাও বা ধর্মাধ্যক্ষ ছিলেন রাজার ধর্মীয় পরামর্শদাতা। এই 8 জন ছিলেন শিবাজির অষ্টপ্রধান, যারা শিবাজির শাসন ব্যবস্থায় সাহায্য করতেন। এছাড়া তোমরা মনে রাখবে পরবর্তীকালে রাজারাম প্রতিনিধি নামক একটি নতুন পদের সৃষ্টি করেন। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে শিবাজি কোন সময় মোগলদের সবথেকে সমৃদ্ধ বন্দর সুরাট লুণ্ঠন করে? অপশন এ 1660 খ্রিস্টাব্দে, অপশন বি 1662 খ্রিস্টাব্দে, অপশন সি 1664 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1666 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে 1664 খ্রিস্টাব্দে শিবাজি প্রথমবারের জন্য মোগলদের সমৃদ্ধ বন্দর সুরাট আক্রমণ করেন এবং দ্বিতীয়বারের জন্য তিনি 1670 খ্রিস্টাব্দে সুরাট আক্রমণ করেন। এই দুটোই মনে রাখবে। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে চিনকুলিজ খান পরবর্তীকালে কি নামে পরিচিত হন? অপশন এ কুলিজ খান, অপশন বি আমিন খান, অপশন সি নিজামুল মুলুক, অপশন ডি গাজী উদ্দিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ নিজামুল মুলুক। দেখো চিনকুলিজ খান, নিজামুল মুলুক এই দুটি কিন্তু উপাধি একজন ব্যক্তির, সেই ব্যক্তিটির নাম হচ্ছে কামারউদ্দিন খান সিদ্দিকী। ওকে, তো এই কামারউদ্দিন ইনি চিনকুলিজ খান উপাধি পেয়েছিলেন ঔরঙ্গজেবের কাছ থেকে, নিজামুল মুলুক উপাধি পেয়েছিলেন ফারুক শিয়ারের কাছ থেকে এবং আসফ ঝা উপাধি পেয়েছিলেন কিন্তু মোহাম্মদ শাহের কাছ থেকে। তাহলে এক ব্যক্তি যিনি দেখো 3 মুঘল সম্রাটের কাছে 3টি উপাধি পেয়েছিলেন এবং এই ব্যক্তি পরবর্তীকালে হায়দ্রাবাদের প্রথম নিজাম, যিনি হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা ঘটান। ওকে, পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ আসফ খাঁ, অপশন বি সাদাত খাঁ, অপশন সি সফদর জং, অপশন ডি সুজাউদ্দৌলা। এখানে সাদাত খাঁ হয়ে যাবে সঠিক উত্তর। বুরহান উল মুলুক সাদাত খাঁ ইনি অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেন 1722 খ্রিস্টাব্দে। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে মহীশূর রাজ্যের হিন্দু রাজাদের ক্ষমতাচ্যুত করে কে ওই রাজ্যে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন? অপশন এ হায়দার আলী, অপশন বি টিপু সুলতান, অপশন সি সফদর জং, অপশন ডি নজমুদ্দৌলা। হায়দার আলী হয়ে যাবে সঠিক উত্তর। 1761 খ্রিস্টাব্দে হায়দার আলী মহীশূরে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন এ পেশোয়া ও ইংরেজ, অপশন বি নিজাম ও ইংরেজ, অপশন সি ইংরেজ ও ফরাসি এবং অপশন ডি হচ্ছে উক্ত কোনোটি নয়। এখানে পেশোয়া এবং ইংরেজ হয়ে যাবে সঠিক উত্তর। পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয়? অপশন এ 1780 খ্রিস্টাব্দে, অপশন বি 1787 খ্রিস্টাব্দে, অপশন সি 1790 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1792 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1790 খ্রিস্টাব্দে। 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় টিপু সুলতানের সময়। এর সাথে যে কোশ্চেনটা দেয় যে কোন দেশীয় রাজ্য আক্রমণের কারণে ইংরেজদের সাথে টিপুর এই যুদ্ধ সংগঠিত হয়, রাজ্যটা হচ্ছে ত্রিবাঙ্কুর, এটাও মনে রাখবে। এবং 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ ঝাঁসি রানী, অপশন বি জয়সিং, অপশন সি শিবাজি, অপশন ডি টিপু সুলতান। এখানে টিপু সুলতান হয়ে যাবে সঠিক উত্তর। আমরা জানি যে টিপু সুলতান ফ্রান্সের জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন এবং ইনি নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের তাড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। ওকে, পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে 20 কোশ্চেন। ভারতে প্রথম এসেছিল এবং সবচেয়ে শেষে ভারত ত্যাগ করেছিল কারা? অর্থাৎ এখানে বিদেশি বণিকদের কথা বলা হচ্ছে। অপশন এ পর্তুগিজ, অপশন বি ফরাসি, অপশন সি ইংরেজ, অপশন ডি ডাচ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই পর্তুগিজ। আমরা জানি যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক হিসেবে ভারতে আসেন। ইনি ভারতের আসার পথ আবিষ্কার করেন। তো এই পর্তুগিজরা প্রথম এসেছিল এবং স্বাধীনতার পরেও কিন্তু এরা থেকে গিয়েছিল, তাই প্রথম এসেছিল এবং শেষে ভারত ত্যাগ করেছিল কোন বিদেশিরা যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই পর্তুগিজ হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকে ছিল এই 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবে, তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে দাও। যদি নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমি নতুন ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। প্রত্যেকে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য।